আওয়ামী লীগের নেতার বাড়িতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি করছেন? যারা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করতে চান, আওয়ামী লীগের কবর রচনা করতে চান, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, শেখ হাসিনা অপরাধী, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেকে অপরাধী, সেই তত্ত্ব বললে অনেকেই একমত হবে, অনেকেই দ্বিমত করবে না। এটা যেমন বাস্তবতা, তেমনি ঢালাওভাবে যখন তারা আওয়ামী লীগের, মুজিববাদের, ৭২-এর সংবিধানের, বঙ্গবন্ধুর কবর রচনা করতে চাইছে, ঠিক সেই সময় পহেলা বৈশাখের দিনে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতার বাড়িতে কি করছেন? চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আব্দুল্লাহর কাজ কি? সেই বাড়ি থেকে বেরিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়তে হলো, আপনি কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার বাড়িতে? ফ্যাসিস্টের সঙ্গে আপনার কাজ কি? কি ঘটেছিল সেখানে? হঠাৎ করে ফ্যাসিস্ট আপন হয়ে গেল কিভাবে? চট্টগ্রাম সফরই বা পয়লা বৈশাখে তিনি কেন করলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি গণমাধ্যমের খবরের মাধ্যমে। চলুন এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কথা। এনসিপির যে কয়জন শীর্ষ নেতা, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই তিনজনই তো মূলত প্রতি মুহূর্তে, এমনকি ঘুমে স্বপনের মধ্যেও মুজিববাদের কবর রচনা করে, আওয়ামী লীগের কবর রচনা করে, বঙ্গবন্ধুর কবর রচনা করে, এবং ৩২ নাম্বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পেছনে অন্যতম ইন্ধনদাতা এরা, সাথে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এগুলো একেবারে ওপেন সিক্রেট ব্যাপার, এখানে কোনো লুকা ছাপার ব্যাপার তারা কখনোই করেননি। একসময় ছাত্রলীগ করা, ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত থাকা, বহু পোস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে নিয়ে বহু ফেসবুক পোস্ট এখনো যাদের ওয়ালে গেলে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ লেখা যিনি দৈনিক ইত্তেফাকে লেখেন, সেই হাসনাত আব্দুল্লাহ তিনি কেন আওয়ামী লীগের বাড়িতে গেলেন? প্রশ্নটা উঠেছে, এবং প্রশ্নটা জুলাই যোদ্ধাদের মনেও উঠেছে। জুলাই যোদ্ধারা তারা গিয়ে ওই বাড়ি থেকে যখন বেরিয়েছেন, তখন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরেছেন, জবাব চেয়েছেন। তাকে জবাবদিহি করতে হয়েছে, কিন্তু জবাবদিহি না করে সেখান থেকে তিনি পুলিশি সহায়তায় গাড়ি নিয়ে চলে গেছেন, এক ধরনের পালিয়ে যাওয়ার মতো, সেখান থেকে প্রকৃত জবাবটা না দিয়ে। কিন্তু পেছনের ঘটনা কি বলছে এনসিপি, কি বলছেন জুলাই যোদ্ধারা? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন বাংলা ট্রিবিউনের। সাবেক মেয়রের বাসা থেকে বেরিয়ে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম, যিনি বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এবং আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চেয়ে মেয়র নির্বাচন, সংসদ নির্বাচন, কোনো নির্বাচনেই মনোনয়ন পাননি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কি বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা এবং কুমিল্লা ৪-এর এমপি হাসনাত আব্দুল্লাহ। আজকে নগরের কাট্রলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। তারা বেশ কিছুক্ষণ হাসনাত আব্দুল্লাহকে ঘিরে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। এই সময় তাদেরকে শান্ত করার চেষ্টা করেন হাসনাত। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সাক্ষাৎ শেষে হাসনাত আব্দুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কি আপনার? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন আপনি? আরেকজন জানতে চান, কেন আপনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন? পরীক্ষিত দোসরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কি এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় উপস্থিতির কারণ কি? একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় হাসনাত তাদেরকে হাত নাড়িয়ে শান্ত করতে চেষ্টা করেন। পরে একজন এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরে যেতে বলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন যে সাবেক মেয়রের বাসায় উপস্থিত হচ্ছেন, এই খবর পেয়ে তারা সেখানে জটলা করেন। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তিনি বলেন, একজন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এমপি কি কারণে সাবেক আওয়ামী লীগের এই নেতার বাড়িতে গেছেন তা আমাদের বোধগম্য নয়।
এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় সাংবাদিকদের বলেছেন, হাসনাত আব্দুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর বেশি কিছু নয় এমনটা তিনি বলছেন যে আগামীর রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ। এখানেই প্রশ্ন, আগামীর রাজনীতি যদি সৌহার্দ্যপূর্ণ হয় তাহলে বিগত 1.5 বছরেরও বেশি সময়, বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে আপনারা কি সৌহার্দ্যপূর্ণ রাজনীতির কোনো নজির স্থাপন করেছেন? নাকি আপনারা গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর কবর রচনা করতে চেয়েছেন? গোপালগঞ্জের মানুষ এটাকে উস্কানি হিসেবে দেখেছে, গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর কবর উপড়ে ফেলার একটা চক্রান্ত হিসেবে দেখেছে। তারপরে আর্মির এপিসিতে চড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং প্রফেসর ইউনূসের আমলে হিংসার চাষাবাদ করা, মানে পরমত সহিষ্ণু না হওয়া, অন্য বিরোধী মতকে দমন করা, তাদের উপরে মব তৈরি করা, এই ব্যাপারগুলো তো আপনারাই করেছেন। আওয়ামী লীগের কারো সঙ্গে একজনের যদি কোনো সম্পর্ক থাকে তাহলে তাকে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করেছেন, কথাতে, কাজে, শারীরিকভাবে, বহুভাবে। আজকে যখন আপনি আওয়ামী লীগের এই নেতার বাড়িতে গেলেন তখন মানে কৈফিয়তে বলছেন যে আগামীর রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। এটা সৌজন্য ব্যক্তিগত সাক্ষাৎ ছিল। আওয়ামী লীগ নেতার সঙ্গে আপনার কি ব্যক্তিগত সাক্ষাৎ থাকতে পারে? অন্যের বেলায় আওয়ামী লীগ হয়ে যাবে ফ্যাসিস্ট, আর আপনার বেলায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনি তৈরি করবেন। এই দ্বিচারিতা রেখে তো রাজনীতি করা যাবে না। এখন মানে শোনা যাচ্ছে যেটা, সাবেক মেয়র মঞ্জুর আলম বলেছেন, সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন, পরে তিনি আমার বাসায় আসেন, বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এর বেশি কিছু নয়। কিন্তু বিভিন্ন দিকে শোনা যাচ্ছে যে আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে এই মঞ্জুর আলমকে এনসিপির প্রার্থী করার ব্যাপারে এদের মধ্যে আলোচনা হওয়ার জন্যই চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং ছুটে গিয়ে সেই বৈঠকটা করেছেন। আমার মনে হয় যে চরম একটা বোকামি হয়েছে তার। ব্যাপারটা বৈঠকের ব্যাপার থাকলে ওই মঞ্জুর আলমকেই ঢাকায় ডাকতেন, কোনো একটা জায়গায় গোপনে মিটিং করতেন, এরকম পরিস্থিতি ফেস করতে হতো না। প্রতি মুহূর্তে গত 20-21 মাস আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগের সঙ্গে কারো সম্পর্ক থাকলে তাকে আওয়ামী লীগের দোসর, মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে ফ্যাসিস্টের দোসর, সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, বিশ্লেষক, কাউকে আপনারা বাদ দেননি। কিন্তু নিজের বেলায় যখন এটা প্রয়োজন হলো তখন আওয়ামী ফ্যাসিস্ট হয়ে গেল, অনেক বেশি প্রয়োজনীয় এবং ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার হয়ে গেল। এনসিপির পক্ষ থেকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। থলের বিড়াল বেরিয়ে গেছে। আওয়ামী লীগের দোসরের সঙ্গে, আওয়ামী লীগের নেতার সঙ্গে কি দ্বিপাক্ষিক মিটিং হবে? কেন আওয়ামী লীগের নেতার সঙ্গে, এই ফ্যাসিস্টের সঙ্গে আপনি জনসম্পৃক্ততা বৃদ্ধি, রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম, এগুলো নিয়ে মতামত মানে আদান প্রদান করবেন? তার মানে আওয়ামী লীগ যখন আপনার এনসিপি করবে তখন সে আর ফ্যাসিস্ট না। আগামীতে তাকে এনসিপি করানোর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় সে আর ফ্যাসিস্ট থাকবে না। যেমনটা এই হাসনাত আব্দুল্লাহ, যিনি এখন এনসিপির ডাকসাইটের নেতা এবং এমপি, তিনি যে একসময় ছাত্রলীগ করতেন এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগুলো নিয়ে ফেসবুক পোস্ট, পত্রিকায় লেখালেখি, সাক্ষাৎকার, এই ব্যাপারগুলো করেছেন, যেগুলো তাদের ফেসবুক ওয়ালেই এখনো পাওয়া যায়। তার মানে তারা তাদের বেলায় এই ব্যাপারটা প্রযোজ্য নয়। তারা একসময় যে আওয়ামী লীগ করতেন সেগুলো দোষের কিছু নয়, কিন্তু তাদের বিপক্ষে যদি আওয়ামী লীগের সমর্থক কেউ থাকে সে হচ্ছে ফ্যাসিস্ট। তার পক্ষে যদি চলে যায় সে আর তখন ফ্যাসিস্ট না, সে হয়ে যায় পুত পবিত্র। হজ করে এসে মানুষ যেমন একেবারে নিষ্কলুষ চরিত্রবান হয়ে যায়, তেমনি পুত পবিত্র হয়ে যায়। এই দ্বিচারিতা মানে এই দ্বিচারিতা কোনোভাবেই সম্ভব নয়। গণমাধ্যম যেটা বলছে মানে প্রত্যাশিতও নয়, এই দ্বিচারিতা কোনোভাবে প্রত্যাশিত নয় এবং এটা কাম্য নয়। এই দ্বিচারিতা করে রাজনীতিতে খুব বেশি দূর আগানো যাবে না। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মঞ্জুর আলম, তখন তিনি পাননি। 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ফর্ম কেনেন, তখনও তাকে
মনোনয়ন দেননি। এর আগে তিনি একসময় বিএনপি করতেন, বিএনপির মানে হয়ে নির্বাচন করে এবিএম মহিউদ্দিন, চট্টগ্রামের যে আওয়ামী লীগের ডাকসাইটে নেতা, তাকে পর্যন্ত পরাজিত করেছিলেন, বেশ জনপ্রিয়তা রয়েছে। এখন এনসিপি তাকেই ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, এরকমটাই গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। এবং মানে এনসিপির যে সংবাদ বিজ্ঞপ্তি, সেই সংবাদ বিজ্ঞপ্তিও প্রমাণ করে যে মঞ্জুর আলমের সঙ্গে রাজনৈতিক মিটিং হচ্ছিল। একজন ফ্যাসিস্টের সঙ্গে কিসের রাজনৈতিক মিটিং হয়? তাহলে কি আপনারা ভুলে গেলেন যে এতদিন আপনারা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করেননি? এখন যেটা বলছেন যে আগামী দিনের রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ। দর্শক, আপনার কাছে এই দ্বিচারিতা কেমন লাগছে? আবারও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা এই মুহূর্তে তুঙ্গে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনের পর এ ধরনের আলোচনা বেশ জোরদার হচ্ছে। কারণ আওয়ামী লীগের প্রথম সারির বেশ কিছু নেতা মাসের পর মাস অথবা কেউ কেউ 1.5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক থাকার পরও যখন জামিন মিলছে না, তখন হঠাৎ করেই সাবেক স্পিকারকে জনসম্মুখে নিয়ে এসে আটক দেখানোর পর 5 দিনের মাথায় তার যে জামিন হলো, সেখান থেকেই নানান ধরনের প্রশ্ন উঠছে এবং আলোচনা জন্ম হচ্ছে। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেটা নিয়েও আবার 2 ধরনের আলোচনা চলছে। একটা হচ্ছে এই রিফাইন্ড আওয়ামী লীগ কি শেখ হাসিনার পরামর্শেই, শেখ হাসিনার নেতৃত্বেই আসছে, নাকি সেই যে 1-11 ফর্মুলা শেখ হাসিনাকে বাইরে রেখে ডিপ স্টেটের খেলার অংশ হিসেবে নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে আসা, যেমনটা বিএনপি ক্ষেত্রেও হয়েছিল অনেকখানি। তো শিরীন শারমিন চৌধুরী যে জামিন, সেই জামিনের বিষয়েও আবার 2 ধরনের আলোচনা রয়েছে। একটা হচ্ছে পেছনের দরজা থেকে ভারতের চাপে শিরীন শারমিনকে জামিন দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পরও তাকে সামনে রেখে আওয়ামী লীগকে নতুন করে নিয়ে এসে তাকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া। আবার অনেকে বলছেন যে 1-11 ফর্মুলাতে সে মানে শিরীন শারমিনের নেতৃত্বে আরেকটা কিংস পার্টি হিসেবে রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে আসলে সম্ভাবনা কোনটির? যেটাই হোক, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, বিস্ময়ের কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আমরা সবাই জানি। কিংস পার্টি হিসেবে নতুন কোনো রিফাইন্ড আওয়ামী লীগ আসতেই পারে। আবার আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলেও তো আমরা দেখেছি বিএনপিকে ভাঙার জন্য অনেক ধরনের চেষ্টা। শেষমেশ 24-এর নির্বাচনের আগে শামসুর মবিন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল বিএনপিরও জন্ম দেওয়া হলো। তাতে লাভ কি হয়েছে? এর মধ্যে কালের গহ্বরে হারিয়ে গেছে। এ ধরনের নতুন কোনো আওয়ামী লীগ এলেও নিশ্চয়ই সেটিরও সেই অবস্থা হবে, আস্থা করে নিক্ষেপ হবে। আবার 1-11-এর সময়ও আমরা দেখেছি এই 2 দলের মধ্য থেকেই সংস্কারপন্থী হিসেবে কেউ কেউ দলীয় প্রধানদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আবার কারো কারো কাছ থেকে জোর করে স্টেটমেন্ট আদায় করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। আবার একই সঙ্গে এই প্রশ্নও উঠতে পারে, খুব স্বাভাবিক, এ ধরনের কোনো তৃণমূল আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ এলে সেটি কতটা তৃণমূলের নেতাকর্মীদের আস্থা অর্জন করবে? প্রশ্নই ওঠে না সেটি অর্জন করার। এটি ইতিহাসই বলে। আর দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে যে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে শিরীন শারমিন চৌধুরী আসবেন কিনা। আমি যতদূর জানি সেটা অনেকখানি অসম্ভব। তিনি সম্ভবত এই ধরনের কোনো রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন না শেখ হাসিনার পরামর্শ ছাড়া। আমরা একটু মনে করতে পারি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একবার দেখা করতে গিয়েছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। তাদের সাথে আলোচনা একটা পর্যায়ে সেনাপ্রধানের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হলো, যদি এই ধরনের কোনো আওয়ামী লীগ আসে তারা মেনে নেবে কিনা। সেই প্রস্তাবটি কোন ধরনের ছিল? মানে শেখ হাসিনার নেতৃত্বে বা পরামর্শে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ, নাকি কিংস পার্টি হিসেবে কোনো নতুন দলের? আমার মনে হয় না, আমি যতদূর জানি, যে তিনি সম্ভবত প্রথমটার কথাই বলছিলেন।
এই আলোচনা তখনও ছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা সাবির হোসেন চৌধুরী বা শিরিন শারমিনের নেতৃত্বে নতুন কোনো আওয়ামী লীগ আসা, সেটিও তো আলোচনায় ছিল যে শেখ হাসিনার পরামর্শেই এই ধরনের আওয়ামী লীগ তাদের নেতৃত্বে আসবে, যদিও সেটি সফল হয়নি তখন। এবং তারপর তো আমরা দেখলাম যে ওই ধরনের আলোচনার মধ্য দিয়ে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য, তারপর পরে নতুন করে একটা হাইক তোলা হলো, একটা রব তোলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একটা পর্যায়ে নিষিদ্ধ করা হলো। এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে। ভারত, আমি আগেও বলেছি, ভারত পেছনে পর্দার অন্তরালে অবশ্যই বিএনপি সরকারের উপরে চাপ দিচ্ছে। অবশ্যই বলতে আমি যতদূর জানি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, এবং ভারতের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন তাদের মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে যে এক ধরনের চাপ তারেক রহমানের উপর রয়েছে, অথবা তারেক রহমান দেশে ফিরে আসা আগে তার সাথে এই ধরনের কোনো আলোচনা হয়ে আছে, এমন গুঞ্জনও শোনা যায়। ভারতের সাবেক হাই কমিশনার, মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি এর মধ্যে দুটি পডকাস্টে, একটা হচ্ছে ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোসের পডকাস্টে, আর একটা হচ্ছে দ্য প্রিন্টের সঙ্গেও একটা আলোচনায় এই মন্তব্য করেছেন যে ভারতের উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অথবা ভারত চাইছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তিনি যেভাবেই কথাগুলো বলুন না কেন, যারা তার বক্তব্য শুনেছেন মোটামুটি এমন ধারণা অনেকেই করতে পারেন যে ভারত আসলে সেই চেষ্টাটি করছে। তারা তো কূটনীতিবিদ, ঝানু কূটনীতিবিদ, কূটনীতিবিদদের ভাষা নিশ্চয়ই একটু অন্যরকম হবে। এর সাথে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে, এবং বিষয়টি আমি এইভাবে বলতে চাই যে একই সঙ্গে হাস্যকর এবং বিপজ্জনক। দলের ভবিষ্যৎ কি, কতদিনে দলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে, অথবা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যেসব কথাবার্তা চলছে, গুঞ্জন উঠেছে, সেসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মানে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন, এই ধরনের নোংরামি এরই মধ্যে শুরু হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ পতনের জন্য অনেকেই দায়ী করেন শেখ পরিবারের সদস্যদের, মানে সেটি শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয়, তাদের বাইরে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে এই আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকেই। যেটি শোনা গেছে এবং তার বাস্তবতাও আছে, কোনো কোনো জায়গায় এর মধ্যে নাকি আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেই শেখ পরিবারের সদস্যদের উপরেই। সেটিও যে তৃণমূলের নেতাকর্মীরা মানতে পারছেন না, এটিও বাস্তবতা। সব মিলিয়ে আওয়ামী লীগের ঘরে বাইরে এখন নানান ধরনের অগ্নি পরীক্ষা।